আমি আমি কিচ্ছু বুঝতে পারলাম না। লক্ষ্য হীরার মনের মধ্যে ক্রোধ জন্ম নিল। আর সেদিনে ওই মাটিতে দাঁড়িয়ে লক্ষ্য হীরা প্রতিজ্ঞা করে গেল, আমি লক্ষ্য হীরা ঠাকুর, আজ আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আগামী রজনীতে আবার আসবো। আর এই আগামী রজনীতে এসে যদি আমি হয় তোমার হব, তাহলে আমি তোমাকে আমার করব। আর যদি না পারি, পারতে আমায় হবে, যদি আমি তোমাকে না পারি আমার করতে, তবে আমি তোমার হইব, তোমার জন্য তোমার কাছে আমার জীবন সঁপে দেব, প্রতিজ্ঞা করে দিল লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা সারাদিন ভাবছে, আমি দিন দিন চেয়ে নিয়েছি রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে সম্মানের ব্যাপার আছে, আর একদিন বাকি আছে। এখন যদি ওই একদিনের মধ্যে না পারে, লক্ষ্য হীরার মতো একজন নারীকে, একজন রমণীকে ছোট হতে হবে রামচন্দ্রের কাছে, মহারাজের কাছে। তাই লক্ষ্য হীরা সারাদিন ভাবছে, লক্ষ্য হীরা বিচলিত হয়ে গেছে, কি হবে, কিভাবে কিভাবে ওই সাধুকে বশ করতে পারবো। উপায়টা খুঁজে পেয়ে গেছে। এ বেটা লেংটি পরা সাধু, এ আবার কি রাজ পোশাক, ঝলমলে পোশাক, মণিমুক্ত খচিত পোশাক বুঝতে পারবে? হ্যাঁ, এর কাছে যেতে হলে সাদা থান পরে যেতে হবে, সাধুর মতো পোশাক পরিধান করতে হবে, বুঝতে পেরেছে। তাই আজকে লক্ষ্য হীরা কি করেছে, সেই রাজ পোশাক, ঝলমলে পোশাক আর মণিমুক্ত খচিত পোশাক সকলে ফেলে দিয়ে সাদা থান পরে নিয়েছে, গলায় তুলসীর মালা ধারণ করেছে, দ্বাদশ সঙ্গীত তিলক নিয়েছে, আর হরিদাস ঠাকুরের আশ্রমের দিকে চলেছে। প্রতিদিনের মতো হরিদাস ঠাকুর সেই সন্ধ্যাকালে তুলসী মঞ্চের কাছে তুলসী মঞ্চ পরিক্রমা করছিল, আর এমন সময় কি উপস্থিত হয়ে গেছে লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা কিন্তু দুদিন ঠাকুরকে প্রণাম নিবেদন করেছিল, ঠাকুর প্রণাম। আজ দ্বিতীয় দিনে কিন্তু ঠাকুরকে কোনো প্রণাম নিবেদন করেনি, নিজে স্বমহিমায় আজকে পৌঁছে গেছে। আমি লক্ষ্য হীরা, আমি কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি, আজকে যে কোনো প্রকারে আমাকে পারতেই হবে, আর যদি না পারি আমি ওর জন্য ওর কাছে আমি আমার জীবন শুনতে দেব। এই প্রতিজ্ঞাটা তার মনে আছে। সে কি করেছে, ঠাকুরকে আজকে প্রণাম নিবেদন করেনি, গিয়ে পরে নিজের মহিমার রূপ ধারণ করে নিয়েছে। সাধু জীবন একটিবার চেয়ে দেখো না।